আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিডিয়া যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন, তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফাইজুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম একটু বলি। হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে, সেই দূরত্ব তুমি ঘুচাইয়া দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচাইয়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণ সমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে, তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। আরো একটি খুব ইন্টারেস্টিং দাবি তারা আল্লাহর কাছে করেছে, প্রার্থনা করেছে। হে আল্লাহ, এই যে 24 সালের জুলাই আগস্টে যত পুলিশ হত্যা হয়েছে, সেই পুলিশ হত্যার বিভিন্ন তথ্য প্রমাণ সাবেক শেখ হাসিনার সরকারের কাছে জমা হয়েছে। তারা অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণের সাপেক্ষে যদি বিচার হয় কখনো, তাহলে আমরা অনেকেই ফেঁসে যাব। হে আল্লাহ, সেই সব তথ্য প্রমাণ যেন কখনো আলোর মুখ না দেখে। তো এরকম আরো কিছু মোনাজাত হয়েছে, তারা কেক কেটেছে। এখন এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে যে অনেক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোমেন স্বয়ং সেই ইফতার পার্টিতে উপস্থিত ছিল। তাহলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে, যে কারণে মনে করা হচ্ছে যে দুদকের চেয়ারম্যানই তো তাদের লোক, তাহলে সেই লোক কেমনে বিচার করবে? তাহলে কি করণীয়? যে দুদকের এই চেয়ারম্যান ডক্টর মোমেনকে অবিলম্বে তার পদ থেকে সরাতে হবে। এই যে আমি মোনাজাতের কথাগুলো বললাম, আপনারা হয়তো ভাবছেন যে এটা পুরোটাই রসিকতা। পুরোটাই রসিকতা নয়, পুরোটাই সত্যি। এবং এই সমগ্র মোনাজাতের একটা ভিডিও আছে ডাস্টবিন শফিকের কাছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা উদ্ধার করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ডাস্টবিন শফিকই বা তার কোনো ঘনিষ্ঠ একটা সূত্র একদিন না একদিন এই মোনাজাতের ভিডিও তারা এটা রিলিজ করবেন। এদিকে গতকাল রবিবার ডক্টর ইউনূস 3:30টার দিকে তার সরকারি বাসভবন যমুনা ছেড়ে চলে গেছেন, তার গুলশানের নিজস্ব বাসভবনে। অনেকেই ধারণা করেছিলেন যে ডক্টর ইউনূস সহসা এই প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন না, এবং তিনি অনেকভাবে চেষ্টা করেছেন যাতে দীর্ঘদিন প্রধান উপদেষ্টার পদে থাকতে পারেন, কিন্তু বিএনপির সাথে তিনি পেরে ওঠেননি। বিএনপি তার সব অযৌক্তিক দাবি দেওয়া মেনে নির্বাচনে গিয়ে ক্ষমতা পেয়ে চোখ উল্টায় দিচ্ছে। চোখ পুরা উল্টায়নি, মানে অ্যাটলিস্ট ইউনূস হ্যাড টু গো। এখন ডক্টর ইউনূস 3:30টায় চলে গেছে। 3টার সময় তারেক রহমানের পক্ষ থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল তার সাথে দেখা করে। সেই প্রতিনিধি দলে ছিলেন সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারেক, মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং তারেক রহমানের বিশেষ সহকারী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম। তো সভাপতি এত হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন? এবং এটা নিয়ে যারা এই খবরটা জানেন, এটা মেইন মিডিয়া আমার চোখে পড়েনি, তারা কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন এবং অনেকেরই ধারণা যে বোধহয় এই তারেক রহমানের প্রতিনিধি দল ডক্টর ইউনূসের কাছে গিয়েছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দিতে বা এই সংক্রান্ত কোনো আলোচনা করতে।
কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে না, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হবার কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বরং সম্প্রতি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, তিনি যে দৈনিক কালের কণ্ঠে 2 পর্বে প্রচারিত একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন। এই প্রতিনিধি দল আসলে গিয়েছিল সেই অভিযোগের বিষয়ে আলোচনা করতে এবং সেই অভিযোগ সমূহ সত্যি কিনা, সেই অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের মতামত কি, সেগুলো জানতে গিয়েছিলেন। কারণ আমার সূত্র আমাকে নিশ্চিত করেছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হবার প্রশ্নই ওঠে না, এবং ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি না হতে পারে তার একটা বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। নইলে হঠাৎ করে যে রাষ্ট্রপতি 18 মাস একদম মুখে কুলু পেটেছিলেন, তালা লাগিয়েছিলেন, তিনি হঠাৎ করে এত সোচ্চার হলেন কেন? এটাও একটা বৃহত্তর রাজনীতির অংশ। একটা ছোট্ট খবর দিয়ে, আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেই দিল্লির থেকে তিনি জেদ্দা গিয়েছিলেন, বেসিক্যালি জেদ্দায় গিয়েছিলেন। জেদ্দায় তার উদ্দেশ্য ছিল ওআইসি, যে ইসলামিক কান্ট্রিজ গুলো আছে তাদের সদস্যদের তিনি ইফতার এবং সেহেরিতে দাওয়াত করবেন, কিন্তু শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তিনি এই ইফতার এবং সেহেরি বাতিল করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এর কারণ হলো আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং ইরান এই মধ্যপ্রাচ্যে আমেরিকান যে ঘাঁটি রয়েছে 5টি দেশে পাল্টা আক্রমণ করেছে। তো এই অবস্থায় ডক্টর খলিল ফিরে এসেছে। ডক্টর খলিল, আপনারা জানেন যে জাতিসংঘের একটি পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে, প্যালেস্টাইনও প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ছিল, কিন্তু প্যালেস্টাইন বাংলাদেশের সমর্থনে সরে গেছে। কিন্তু এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে, এবং সাইপ্রাসকে ভারত সহ অনেক দেশ সমর্থন করছে। এখন দেখা যাক ডক্টর খলিল এবং বাংলাদেশ সেই পদে বিজয়ী হতে পারেন কিনা। প্রিয় বন্ধুরা, এটি মার্চ মাস, অগ্নিঝরা মার্চ। এই মাসেই আমাদের 71 সালের স্বাধীনতা ঘোষণা হয়েছিল। এই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা সবাইকে। এগুলি সবই মীমাংসিত ইস্যু জঙ্গিদের কাছে। জঙ্গিরা যদি এই রাষ্ট্র দখল করে রাখে, তারা যদি এটা শাসন করে, এটা মীমাংসিত ইস্যু। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাছে এগুলো মীমাংসিত ইস্যু নয়। সুতরাং আমরা এটার বিচার করবই, তদন্ত করব, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের জঙ্গি উত্থান আর না হয় সেটা আমরা করব। কিন্তু জঙ্গিরা জানে, ওরা জানে যে আসলে ওরা বাঁচতে পারবে না। ওদের ইয়েটা আপনার 5 আগস্টের পরে কিন্তু ফেল মেরে ফেলছে। ফেলটা কি, এটা আমি আগেও বলেছি, এই ধরনের জঙ্গিবাদের উত্থানের পরে আপনার কোটি কোটি মানুষ মেরে ফেলতে হয়। এবং তাজ হাসমির মতো জঙ্গিরা, ইলিয়াস পিনাকি, তাজ হাসমি, ওরা কিন্তু পেছন থেকে তাগাদা দিচ্ছিল সব মেরে ফেলো, সব মেরে ফেলো, এবং অনেকগুলোকে কিন্তু রাস্তায় মব করে মেরে ফেলছে। কিন্তু দেখছে যে এত মানুষকে মারা সম্ভব না, তখনই ওটা ফেল হয়ে গেছে। এবং ওরা সবাই ফাঁসির দড়ি, ওদেরকে তাড়া করে ফিরছে। ইউনূস যদি মরে না যায়, ইউনূস এই সব জঙ্গিরা এরা যদি পালিয়ে যায়, আপনার বঙ্গবন্ধুর যে পলাতক আশা খুনিরা আছে তাদের মতো জীবন যাপন করতে পারে। স্বাভাবিক জীবনের গ্যারান্টি তারা হারিয়েছে। এখন এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য শুধু অপেক্ষা করতে হবে, এবং তার সব চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তো যারা অর্থনৈতিক সমৃদ্ধি দেয় তাদের কথা ভাবতে শুরু করছে। সুতরাং মাঠ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আওয়ামী লীগের জন্য, এবং আওয়ামী লীগ ঠিকই দেখবেন যে অতি সত্বর, সেটা আমি একদিন 2 দিন বললে বা 6 মাস বললে হয়ে যাবে, অ্যাকশনের উপরে নির্ভর করবে, কিন্তু সুদৃঢ়ভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে এবং সরকার গঠন করবে। তখন তো আমাদের মূল কাজই হবে 24-এর জঙ্গি উত্থানের সকল অপরাধীকে এবং ইউনূসকে বিশেষ করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া আইনের মাধ্যমে, যাতে ভবিষ্যতে আর কখনো এই ধরনের জঙ্গি উত্থান শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কোথাও না হয়। যদি বিএনপি আওয়ামী লীগ একজোটে কাজ করে, একটা ভালো হয়, হতে পারে। যদি সত্যি সত্যি তার, আপনি যে বললেন যে সরকার কেমন চলছে, সরকারের সবাই বলছে যে না, তারেক রহমান উদার হয়ে গেছেন, চেঞ্জ হয়ে গেছেন, তাহলে তারেক রহমানের পক্ষে এখন রাষ্ট্রনায়ক হওয়ার একটা সুযোগ এসছে। এই দ্বিদলীয় ব্যবস্থায় উনি যেটা অতীতে নষ্ট করছেন সেটা উনি সেটার পক্ষে কাজ করে। আমি এটাতে কোনো সমস্যা দেখি না, আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস না করেও বলতে চাই যে আসুন, ফিরে আসুন। তারেক রহমানের প্রতি পরামর্শ দিচ্ছি, হ্যাঁ, আমরা পরামর্শটা দিতে পারি, ফিরে আসুন। অথবা 5 বছর রাষ্ট্র চালাবেন বা চালাবেন আবার। তো কারণ হলো তারেক রহমানের বড় দুর্বলতাটা, তারেক রহমানের বোঝার ক্ষমতা তারেক রহমানের আশেপাশের লোকজনের নাই। সেটা হলো 2টা শক্তি ওনার সাথে নাই, ইতিহাস, সভ্যতা। ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি হলো আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ এই শক্তিটা যদি অনুভব করে, তাহলে আওয়ামী লীগের জন্য তারেক রহমানকে লাগবে না। কিন্তু যেহেতু সভ্যতা এবং ইতিহাস তারেক রহমানের পক্ষে নাই, আওয়ামী লীগকে তারেক রহমানের লাগবে। আপনি দেখেন, এনারা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কিন্তু মন্ত্রীদের কথাবার্তায় বুঝতে পারছেন যে এই দেশকে অর্থনৈতিক সমৃদ্ধি দেওয়ার সক্ষমতা তাদের নাই।
আপনার এই কি বলেছে, আপনার টুকু শেখ সেলিম সাহেবের বিআই টুকু বলেছে যে লোডশেডিং ভালো, ঋণ ভালো না, অর্থাৎ এদের কোনো ভীষণই নাই। শেখ মানে হাসিনা বিক্ষোভ ছাড়া আপনি কিভাবে কি করবেন? না 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 কিভাবে কি সম্ভব সেটা? অর্থাৎ এই ধরনের লোকজন, আমরা আওয়ামী লীগকে কত গালিগালাজ করছি, আমি আপনার সাথে করি দেখুন, আমি এটা কিন্তু ইউনূসের সময়ও বলেছিলাম, আওয়ামী লীগের সবচেয়ে অযোগ্য মন্ত্রীটাও দেখা যাচ্ছে যে শুধু ইতিহাস এবং সভ্যতা তাদের পক্ষে থাকার কারণে এই যে বিএনপির অত শিক্ষিত বা ইউনূসের এই যে পিএইচডি ধারী ডাকাত দল সবার চেয়ে কিন্তু তারা ভালো করেছে। তারা যে জায়গাটা করে না সেটা এখনো বিদ্যমান। তারা তাদের কথাগুলো সেন্সিবল ওয়েতে, অর্থাৎ সংবেদনশীলতার সাথে জনগণের কাছে পৌঁছাতে পারে নাই। কারণ হলো এখানে দুটো, একটা হলো সংবেদনশীলতার আপনার অনুশীলনে তাদের ঘাটতি ছিল, আর সারা বাংলাদেশকে মৌলবাদের চাদরে ঢেকে দেওয়া হয়েছে মৌলবাদীদের দ্বারা। ওই জায়গাটা আওয়ামী লীগ পিনেক্টেড করতে পারে নাই, ওই পর্দাটা সরাতে পারে নাই, ওই পর্দাটা কাটার জন্য আওয়ামী লীগ কোনো কাজ করে নাই, বা যা কিছু করেছে সেটা ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন করতে হবে। কিন্তু ইতিহাস সভ্যতা এই দুশক্তি তো আওয়ামী লীগের সাথে রয়ে গেছে। আওয়ামী লীগ এই দুটো জোরেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ। তারেক রহমান কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। তারেক রহমানের আপনার মানে পক্ষে যদি কোনো সত্যিকারে জ্ঞানী মানুষ থাকেন, আমি মনে করি তারা তারেক রহমানকে এই কথাগুলোই বলবেন। এবং তাতে যদি একটা ইনক্লুসিভ সমাজ গড়ে ওঠে, তারেক রহমান যদি জঙ্গিবাদ বিরোধী, মৌলবাদ বিরোধী শক্তিকে, সভ্যতা বিরোধী শক্তিকে, ইতিহাস বিরোধী শক্তিকে যদি না বলে, এবং সেই ঐক্যমত্য যেটা হওয়ার কথা ছিল, আপনি তো অনেক জানেন বাড়ি ভাই, এরশাদ সরকারের পরে কিন্তু, এরশাদের পতনের পরে এই ধরনের কথাবার্তা হয়েছিল, কি কি জানি হয়েছিল আমরা জানি, সেগুলো রক্ষা করা হয় নাই। নতুন করে আবার সুযোগ এসে সেটা যদি করা হয়, তাহলে বিএনপির সমর্থকরা সমাজে আপনার মূল ধারায় ফিরে আসবে, সেখানে মুক্তিযুদ্ধকে সবাই সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাবে। আজকে তারেক রহমানরা যেভাবে লুকোচুরির মাধ্যমে জানাচ্ছেন, এইভাবে জানানোর দরকার নাই। কিংবা আওয়ামী লীগের তরফ থেকেও জিয়াউর রহমানকে নিয়ে অযথা আপনার গালিগালাজ করার দরকার নাই। হ্যাঁ, আমরা জানি যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে কর্নেল রশিদরা, যেটা আমরা পাবলিক ডোমেইন থেকে জানি যে গিয়েছিল, উনি কিছু করেন নাই। ঠিক আছে, এখন উনি ওই ষড়যন্ত্র যুক্ত ছিলেন, নিয়েছিলেন, সেগুলো বড় করে না দেখে আমি তো বলবো যে শফিউল্লাহ কিছু করে নাই। শফিউল্লাহকে তো বঙ্গবন্ধু ফোন করেছিল, শফিউল্লাহ এসে উচিত ছিল না আপনার কর্নেল জামিলের মতো এই 32 নম্বরের সামনে মরে যাওয়ার? সে তো মরে যায়নি তো, এরা সবাই সবাইকে রক্ষা করেছে, মানে এরা সবাই কিন্তু পিছিয়েছে। বঙ্গবন্ধু কন্যা সবকিছু হজম করেছেন, আমাদেরকে কিছু কিছু ইতিহাস হজম করতে হবে, করে আমাদের একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম করা যেতে পারে। এটা শুধু বিএনপি এবং তারেক রহমানের সদিচ্ছার উপর নির্ভর করছে। আপনি যে বলছেন তারেক রহমান কেমন চালাচ্ছে, তারেক রহমান যদি ওই সদিচ্ছাটা দেখাতে পারেন, তাহলে আমি বুঝবো যে তারেক রহমান জ্ঞানী হয়েছেন, পরিবর্তিত হয়েছেন, একজন সত্যিকারের রাজনৈতিক নেতা হয়েছেন। আর যদি উনি ওই যে শার্ট খোলা রেখে ওই তারপরে আপনার এই যে চুপ্পু, কাপুরুষ চুপ্পুর সাথে ওই হ্যান্ডশেক করে, তারপরে আপনার ওই কাপড়, কম দামি কাপড় পরে, ছোট গাড়িতে চড়ে ইমরান খানের এই সব জিনিস করেন, এগুলাতে কিচ্ছু এসে যায় না। দিস ইজ আপনার মানুষের দরকার শান্তি, প্রগতি, আপনার মানুষের দরকার অর্থনৈতিক সমৃদ্ধি, মানুষের দরকার এই জঙ্গিবাদ মৌলবাদ থেকে মুক্ত হওয়া। জঙ্গিবাদ মৌলবাদ যতদিন, এখনো কিন্তু এই যে জঙ্গি কোয়ালিশনের মধ্যে তো ইলেকশনটা হলো, সেই কোয়ালিশনের মধ্যে সবকিছু ঘুরপাক খাচ্ছে। ওই প্রগতি বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি কিন্তু এখনো ওই ইয়ের সাথেই আছে, তারেক রহমান সাহেবের সাথেই আছে। ওনার বিরোধী দল হলো মৌলবাদী জঙ্গি, মানে সব একেবারে সভ্যতার আপনার অন্ধকারাচ্ছন্ন অংশটা কিন্তু ওনার বিরোধী দল, সেখানে কোনো আলোকিত মানুষ নাই। এটা নিয়ে তারেক রহমান, আমি যেটা বুঝি সেটা হলো, ভাই আমি যুক্তিতে বুঝি, আমি অন্য কোনো কিছুতে বুঝি না। যুক্তি বলে তারেক রহমান এইভাবে চললে, উনি কিছু আই ওয়াশ করলে ওনার ফেল হওয়া কিন্তু অবধারিত। কারণ ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি আহরণ না করলে আপনার কেউ টিকে থাকতে পারে না। টিকে থাকলেও পেছনের দিকে যায়, রাষ্ট্রকে পেছনের দিকে নেয়, নাগরিকদের পেছনের দিকে নেয়, আপনার সমৃদ্ধি থেকে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। সেগুলো করবেন তারেক রহমান, এর বেশি কিছু হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এরা কিন্তু স্রেফ অপরাধী। আপনার 2024-এ যেটা হয়েছে সেটা হলো এই জঙ্গি উত্থানে জঙ্গিরা, আজকে দেখা যাচ্ছে, আমরা আরো নতুন তথ্য পাচ্ছি, শত শত জঙ্গি আপনার সব ধরনের খুন খারাপের কিন্তু কনফেশন দিয়েছে। হ্যাঁ, আপনার ইউনূস নিজে কনফেশন দিয়েছে। ইউনূসের একটা ভিডিওতে সে বলছে যে তুমি গ্রামে আওয়ামী লীগ গুলাকে মারো না কেন, মানে কথাটা ট্রান্সলেট করলে, আমি শহরের গুলাকে মারি, তুমি গ্রামের গুলাকে মারো না কেন।
সুতরাং এরা কেউ কিন্তু আপনার সন্ত্রাসী নতুন যেগুলা বয়সে কম, এরা তো বাঁচতেই পারবে না। বঙ্গবন্ধুর খুনিরা 40 বছর 35 বছর আপনার নিরাপদে ঘুরছে, পার্লামেন্ট সদস্য হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দল করছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসির দড়ি পড়তে হয়েছে। তো আর সেখানে তো আপনার ওই যে শেখ ফরিদ বলেছেন যে সেগুলো তো তেমন মানে অনেক জটিল ছিল। আর এখন তো সব ডিজিটাল যুগে সব কিছু ধারণকৃত, সব আপনার আত্মস্বীকৃতি ধারণকৃত। সুতরাং এদের বিচার করে বিচারের আওতায় আনতে সময় কম লাগবে। তবে এখন আমি আওয়ামী লীগের লোকজনকে অনুরোধ করব, আওয়ামী লীগের বাংলাদেশে 10 কোটি সমর্থক আছে, তাদের মধ্যে অন্তত 1 কোটি সমর্থক তো আছে যাদের বুদ্ধিভিত্তিক মান একটু ভালো। তারা প্রত্যেকে একজন মানুষ আরেকজন মানুষকে বোঝানোর দায়িত্বটা নেন। এটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া দরকার, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া দরকার। ইউনূস যেই আপনার বাংলাদেশের উপর যে সাভেজারি চালিয়েছে, যে নিষ্ঠুরতা চালিয়েছে, যে 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 জঙ্গলের আইন চালিয়েছে, যে নিষ্ঠুরতা করেছে, এবং যেভাবে অর্থনীতিকে ধ্বংস করেছে, এবং যেভাবে ইউনূস এবং তার তার এই ডাকাততন্ত্রের সদস্যরা দুর্নীতি করেছে, সেই সবগুলো একজন মানুষ যদি আরেকজন মানুষকে বোঝায়, আপনার 1 কোটি মানুষ যদি ধরেন একজন দুইজনকে বোঝালো, 2 কোটি মানুষ বুঝলো না, 2 কোটির মধ্যে 1 কোটি তো বুঝবে, তাহলে অনেকগুলো একটা নীরব বিপ্লব আমরা করে ফেলতে পারবো। আমি আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান করছি, এই ধরনের একটা কর্মসূচি আমাদের গ্রহণ করা দরকার, যাতে ইউনূসের এই প্রতিটা আপনার এই 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 যেভাবে ইউনূস অপকর্মগুলো করলো সেগুলো মানুষের সামনে তুলে ধরা, এবং সাথে সাথে এটাও তুলে ধরা কিভাবে দেশটা দিনকে দিন দরিদ্র হয়ে যাচ্ছে। বাংলাদেশের আজকে তরুণ তরুণীদের কিন্তু কোনো স্বপ্ন নাই। সবচেয়ে একটা বড় স্বপ্ন থাকে লেখাপড়া ভালো করে বিদেশে যাবে, ভিসা কেউ দিবে না। হ্যাঁ, সবকিছু কিন্তু ইউনূস করে গেছে ক্ষতি। এখন আমাদের এগুলা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার, এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা পুনরায় প্রতিস্থাপিত হওয়া এটা খুবই অল্প সময়ের ব্যাপার যদি আমরা চিন্তার সাথে কাজগুলি করি। আর দ্বিদলীয় ব্যবস্থা আমরা যদি কায়েম করি, আমরা যদি সঠিক নির্বাচন পদ্ধতি করি, তাহলে তো বাংলাদেশে যদি, এবং সেটা যদি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটা কোয়ালিশন হয়, 24-এ যেমন একটা জঙ্গি কোয়ালিশন হয়েছে, তাহলে তো ক্ষমতায় ঘুরে ফিরে বিএনপি আর আওয়ামী লীগই আসবে, তখন তো এরা এমনিতেই ইরেলিভেন্ট হয়ে যাবে। কিন্তু দুই দল যদি এটা পুরোটা তারেক রহমান উপর নির্ভর করছে। আওয়ামী লীগ তো আর জামাতের সাথে কখনো সেই রকম বন্ধুত্ব করে নাই, যদিও কিছু করেছে সেগুলোর মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আওয়ামী লীগের বিএনপির কোয়ালিশন সঙ্গী হলো স্বাধীনতা বিরোধীরা। এদেরকে তারেক রহমান বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের সাথে, এবং আওয়ামী লীগও যেন গোপনে এদের সাথে আবার চুক্তি না করে সস্তা রাজনীতির কারণে, সেরকম একটা ব্যবস্থা আসলে বাংলাদেশের জন্য খারাপ কিছু হবে না। আর যদি না হয়, আওয়ামী লীগকে ওটার জন্য প্রস্তুত থাকতে হবে, সকল স্বাধীনতা বিরোধীকে বাংলাদেশে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। এটা তারেক রহমান একটা স্ট্র্যাটেজি হতে পারে। উনি যেহেতু চুপ্পুকে পেয়ে গেছেন, এখন চুপ্পু তো রেডি আছে, বোঝাই গেল যে যাই বলে, এখন যদি বঙ্গবন্ধুকে গালি দিতে বলে, শেখ হাসিনাকে গালি দিতে বলে, চুপ্পু দিবে। চুপ্পু, শফিউল্লাহ এরা তো আসলে বেইমান। আর ও আকারের কথা নাই বা বললাম, দিক তাতে কিছু এসে যায় না। কিন্তু আওয়ামী লীগের লোকজনের চুপ্পুকে নিয়ে আহ্লাদ দেখে আমার কষ্ট হয় যে মানুষগুলোর কোনো আপনার বুঝতে পারে না যে সে একটা সাক্ষাৎকার দিল, সেখানে তাকে যে একটা চাকর থেকে রাষ্ট্রপতি বানিয়েছে, সেই শেখ হাসিনার কথা নাই, বঙ্গবন্ধুর কথা নাই। সে এই লোক দেখেন কত বড় বদমাশ ছিল, কি পরিমাণ নির্লজ্জ ভাবে বলছিল যে আমি শেখ হাসিনার চরণ ধুলাটা আর পাচ্ছি না। সে কিন্তু সাক্ষাৎকারে মনে হলো যে সে আওয়ামী লীগকে চেনে না। প্রশ্ন তো করা লাগে না, আপনি কি আমাকে সব প্রশ্ন করেন বাড়ি ভাই? আমি তো আমার কথাগুলো তুলে নিয়ে আসি, আমি তো বলার চেষ্টা করি, তাই না? সাংবাদিকের প্রশ্ন করবে, সাংবাদিকরা তো এখন সবাই তারেক রহমানকে খুশি করার জন্য যা যা করবে। কোথায় জানি দেখলাম যে চুপ্পু এটা নিজের এই ইন্টারভিউ বোধহয় মেকানাইজড, অর্থাৎ তারেক রহমানের কোনো একটা পলিসির অংশ হতে পারে সেগুলা। মোট কথা হলো চুপ্পুর ভূমিকা রাখার সুযোগ ছিল আপনার 5 অগস্ট, 6 অগস্ট, 7 অগস্ট। চুপ্পু তো কিছু করে নাই। এখন চুপ্পু ভালো কি করলো মন্দ কি করলো এগুলো আসলে আমাদের কিচ্ছু এসে যায় না। চুপ্পুকে সংসদে, চুপ্পু এর আগেও কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট মেসিস্ট বলে কিন্তু কাগজ বের হয়েছে। ও তো বলে যে আমি বাণী দিতে পারিনি, বাণী দিয়েছে এবং বাণীতে এগুলো লিখেছেও। তো সুতরাং আমরা কেন অবাক হচ্ছি চুপ্পু ওই কথাগুলো বলবে না? চুপ্পুর সেই সাহস তো নাই। থাকলে চুপ্পু তো আপনার রাষ্ট্রপতির পদটা ছেড়ে দিত, মেরে ফেলতো না, কিচ্ছু করতো না ওকে। কিন্তু সে নিজের আরাম আয়েশের জন্য থেকে গেল। পর্যবেক্ষণ হলো যে সাখাওয়াত সাহেব হলো আপনার মানুষ, একটা ছোট্ট একটা উপন্যাস আছে, নাম হইল মিস্টার জ্যাকিল অ্যান্ড ডক্টর হাইড, এক লোকের দুইটা চরিত্র। অর্থাৎ ডক্টর হাইড খুব ভালো, মিস্টার জ্যাকিল খুব খারাপ। এই সাখাওয়াত লোকটা ওই ধরনের। সাখাওয়াত লোকটাকে আপনার কোনোভাবেই তাকে নিয়ে আপনি কিছু করতে পারবেন না। কিছু কিছু সত্য বলে, আবার সময় সময় মিথ্যা বলে, অর্থাৎ মিথ্যা এবং সত্যের মিশ্রণ।
এই লোকের কি কোনো ব্যক্তিত্ব আছে? তার স্বীকারোক্তিতে যেভাবে তাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে জঙ্গিরা এই ইউনূসের গভর্নমেন্টে, সে তো ফিরে আসে না, সে ওই লোভ লালসায় থেকে গেছে। এখন সে কথা বলছে এগুলো আর্মির লোক বলে, আর্মির লোককে কেউ কিছু করে না, এরা বাংলাদেশে থাকতে পারবে ভবিষ্যতে। এই কিন্তু যে দেখেন, সে কিন্তু এর মধ্যে বলছে যে সব দিল্লি কেন্দ্রিক। আমাদের এই দিল্লি কেন্দ্রিক একটা কথা ছিল তার 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 ইন্টারভিউতে, আমি মানে যেটা গুরুত্বপূর্ণ ওইটা নিয়ে আলোচনা করছে। সে তো বলেছে ওগুলা ঠিক আছে, এই মিথ্যাটা শাখাওয়াতও বলে দিচ্ছে। অথচ শেখ হাসিনাই একমাত্র রাষ্ট্রনায়ক বাংলাদেশের। দিল্লি বলুন, ওয়াশিংটন বলুন, চীন বলুন, যাদের কাছ থেকে ফিয়ার্সলি একেবারে আপনার অত্যন্ত তীব্রভাবে দেশটাকে নিজের হাতে রেখেছে, কারো হাতে বিক্রি না করে, হ্যাঁ, সবার থেকে লাভ লাভ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই জঙ্গিরা, মৌলবাদীরা এই যে 50 বছর ধরে বলে আসে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়াচ্ছে এবং সব সব ভারতের কাছে বিক্রি করে দিছে, ওই বেটা ওইটাই বলছে যে সব দিল্লি কেন্দ্রিক। আমাদের আসলে এই জায়গাটাই কাজ করতে হবে এবং প্রত্যেকটা মানুষের এই যে একটা অসুস্থ মানসিকতা তৈরি করে ফেললো। শাখাওয়াত যখন বলে সবকিছু দিল্লি কেন্দ্রিক, শাখাওয়াত তো সুস্থ মানুষ না। কোন সুস্থ মানুষ তো এই ধরনের প্রপাগান্ডা গিলতে পারে না। অর্থাৎ বাংলাদেশের পুরো সমাজটাকে জঙ্গিরা, মৌলবাদীরা, পিনাকিরা, ফরাদ মজাররা অসুস্থ করে ফেলছে, যে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সবকিছু দিল্লি কেন্দ্রিক শেখ হাসিনার সময়। এখন এই দিল্লি কেন্দ্রিক বিষয়টাকে স্বাভাবিক করতে হবে, আমাদেরকে ওই জায়গায় ফিরে আসতে হবে। এখানে ভারতের প্রজ্ঞা নাই, আওয়ামী লীগের প্রজ্ঞা নাই, প্রজ্ঞার সূচনা করতে হবে। কিন্তু এই অসুস্থ শাখাওয়াতকে আর সুস্থ করার সুযোগ নাই। বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে বাংলাদেশের গল্প, আওয়ামী লীগের সাফল্যের গল্প নিয়ে যেতে হবে। দেখুন, শাখাওয়াত একটু সত্য বলে আবার তার কোন জায়গায় ক্ষতি হয়ে যায় ভেবে বলে, অর্থাৎ সেও কিন্তু তার কথা ঘুরাচ্ছে। তখন একটা বলেছে, এখন আরেকটু ঘুরিয়ে বলছে, অর্থাৎ সে সাহস করে সব সত্য বলার সুযোগ নাই। কিন্তু দেখেন, এটা শাখাওয়াতের এই বলা না বলায় কিছু এসে যায় না, এটা প্রতিষ্ঠিত যে 2024-এর এই জঙ্গি উত্থানে জঙ্গিরা মানুষ মেরেছে, জঙ্গি মেরেছে। যেমন আপনার মুগ্ধ একটা জঙ্গি ছিল, তারপরে আবু সাইদ একটা জঙ্গি ছিল, এদেরকে মেরে ফেলছে, অনেককে মেরে ফেলছে। এবং আমাদের যেটা করণীয়, ভবিষ্যতে প্রতিটা লাশকে, আমি আরো একটা টক শোতে আরেকজন ভাইকে বলতে দেখলাম এবং যেটা আমি সমর্থন করি, প্রতিটা লাশকে তুলতে হবে।